আপু, নীরা স্তম্ভিত চোখে চেয়ে রইল। ইরা নিজের রাগ ধরে রাখতে না পেরে মুখ ফুলিয়ে শ্বাস নিল। নীরার সামনে চেয়ার টেনে বসলো। টেবিলের সামনে থেকে চেয়ার টেনে নিতেই প্রচন্ড শব্দ হলো মেঝেতে। ইরা ক্ষোভ নিয়ে বলল, তুমি একসময় আমার আইডল ছিলে আপু। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সংগ্রামটা তুমি করেছিলে, যে সাহসটা দেখিয়েছিলে, সেই সাহসটাই ছিল আমার অনুপ্রেরণা। আমার ভেতরটা বদলে গিয়েছিল আপু। আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম তুমি অন্যরকম, সমাজের বিশ্রী নিয়মগুলোতে বাধা পড়ার মতো মানুষ তুমি নাও। কিন্তু আমি ভুল, তুমি পাল্টে গিয়েছো আপু। আজ এতদিন পর তোমাকে আমার মেরুদণ্ডহীন বলে মনে হচ্ছে, আত্মসম্মানহীন বলে মনে হচ্ছে। আর এমন একজন মানুষের জন্য মেরুদণ্ডহীন হয়ে পড়েছো যার কাছে তোমার বিন্দু মাত্র সম্মানটুকু নেই। আমি বিস্মিত হয়ে দেখছি একটা মানুষ কিভাবে তার ভাইকে নিজের স্ত্রীর ড্রেস আপের কথা বলতে পারে। নিজের স্ত্রীর পোশাক নিয়ে আলোচনা কি ভাইয়ের সাথে শোভা পায়? কতটা কাপুরুষ সেই ব্যক্তি, ছি। নীরার চোখ দুটো টলমল করে উঠল। বুকের ভিতর কিছু একটা ভেঙে গুঁড়ো হলো। ইরার অনবরত ছুটতে থাকা ঠোঁট দুটোর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল নীরা। ভাষাহীন অনুভূতিহীন চোখ দুটোতে নামলো ফোঁটা ফোঁটা সাদা বৃষ্টির নহর। সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের থমথমে মুখ দেখল অন্তু। দু একটা প্রশ্ন করে উত্তর না পেয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি আসতে ব্যাগ হাতে বেরিয়ে এলো ইরা। ইরার থমথমে রাগান্বিত চোখ মুখ দেখে কিছুটা থমকালো অন্তু। হাসার চেষ্টা করে বলল, কি ব্যাপার? ব্যাগ হাতে কোথায় যাচ্ছ? বাড়ি ফিরছি। বাড়ি ফিরছো মানে? এই সন্ধ্যাবেলা একা কিভাবে যাবে তুমি? যেতে যেতে কত রাত হবে ধারণা আছে? আজ রাতটা আবার তাতে থাকো, আমি না হয় কাল পৌঁছে দেবো তোমায়। ইরা তীক্ষ্ণ চোখে তাকালো, তাচ্ছিল্য নিয়ে বলল, যাকে সঙ্গ দেওয়ার কথা তার খোঁজটাই তো নিতে পারেন না ভাইয়া। অযথা আমার প্রতি মায়া দেখিয়ে কি লাভ? কাপুরুষদের পুরুষ সুলভ আচরণ আর অভিনয় আমার না একদমই পছন্দ না ভাইয়া। ইরার অপ্রত্যাশিত উত্তরে হতবুদ্ধি হয়ে গেল অন্তু। ততক্ষণে দরজার কাছে এসে দাঁড়িয়েছে নীরা। চোখ মুখ ঈষৎ লাল, শাড়ির আঁচল অবিন্যস্ত। নীরা কণ্ঠে কঠোরতা ঢেলে বলল, ভদ্রভাবে কথা বলি রূপ। ইরা প্রায় সাথে সাথে উত্তর দিল, এটাই তো আমার সমস্যা আপু, আমি যার তার সাথে ভদ্রতা বজায় রাখতে পারি না। ইরার উগ্র ব্যবহারে অবাক হলো অন্তু। সবার চোখে মুখের গম্ভীরতা দেখে কিছু একটা আঁচ করলো সে। নীরার মুখের দিকে চেয়ে অকৃত্রিম উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়লেন। কি হয়েছে? নীরার মুখের দিকে চেয়ে অকৃত্রিম উদ্বেগ নিয়ে প্রশ্ন ছুড়ল। নীরাকে কিছু বলার সুযোগ না দিয়েই অন্তুকে পাশ কাটিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ইরা। অন্তুকে স্তম্ভিত করে দিয়ে সকলের নিষেধকে উপেক্ষা করে ভরা সন্ধ্যায় রূপগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো ইরা। অন্তু নিজের দোষ বুঝতে না পেরে অসহায় চোখে চেয়ে রইল শুধু। অফিস থেকে ফিরে মেয়ের ঘরে উকি দিলেন নুরুল সাহেব। অন্ধকারে ডুবে থাকা ঘরটিতে ঝাপসা জ্যোৎস্নার আলো। ঘর জুড়ে হিমধরা নিস্তব্ধতা। নুরুল সাহেব সাবধানে দরজায় এসে দাঁড়ালেন। খোলা জানালার মুখে জ্যোৎস্নায় ডুবে থাকা রমণীকে দেখতে পেয়ে মৃদু হাসলেন। রমণীর বাঁধন ছাড়া উন্মুক্ত চুড়ে তখন ঢেউ খেলানো জ্যোৎস্নার মেলা। নুরুল সাহেব ধীর পায়ে জানালার মুখোমুখি বিছানায় এসে বসলেন। আদুরে কণ্ঠে ডাকলেন, নমুমা। নম্রতা চমকে তাকালো। পর মুহূর্তে বাবার উপস্থিতি টের পেয়ে ঝলমল করে উঠল তার মুখ। জানালা থেকে সরে গিয়ে বাবার পাশে গিয়ে বসলো। হাসি মুখে বলল, শুভ সন্ধ্যা বাবা। নুরুল সাহেব হাসলেন। নম্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। নম্রতা আগ্রহ নিয়ে তাকালো। নুরুল সাহেব ছোট্ট একটা শ্বাস নিয়ে বলল, তুই কি এখন বিয়ের জন্য তৈরি মা? ডাক্তার আরফানের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, আমরা কি এগোবো? নম্রতা উত্তর দিল না। নুরুল সাহেব আবারও বললেন, জীবনটা যেহেতু তোর, জীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুধু তোর। তোর যদি মনে হয় তুই তৈরি আছিস তাহলে আমরা এগোবো, আর যদি মনে হয় আরও সময় প্রয়োজন তাহলেও কোনো সমস্যা নেই। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোর হ্যাপিনেস। তুই খুশি তো পৃথিবী খুশি। ভেবেচিন্তে সিদ্ধান্ত নে, কোনো তাড়াহুড়া নেই। নুরুল সাহেবের কথা শেষ হতেই চোখ ধাঁধানো আলোয় ভরে গেল ঘর। নম্রতা নুরুল সাহেব ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালেন। নম্রতার মা এক হাতে খাবার ট্রে নিয়ে গটগট করে ভেতরে ঢুকলেন। তার পেছন পেছনে এলো নন্দিতা। খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন মেহেরুমা, কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমি এসব ডাক্তার ফ্যাক্টরের কাছে মেয়ে বিয়ে দিব না। আজ ঢাকা আছে, কাল যদি কোনো পাড়াগায় পোস্টিং হয় তখন। বড় আপার ছেলের পোস্টিং কোথায় হয়েছিল দেখোনি? ঠিকঠাক যোগাযোগ সুবিধা পর্যন্ত নেই ওখানে। আমার মেয়ে কেমন থাকবে কে জানে। আমি আমার মেয়েকে ঢাকার বাইরে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবো? মেয়ের উপর যদি ওরা অত্যাচার করে। মেহেরুমার কথায় তিনজোড়া চোখ স্তম্ভিত হয়ে চেয়ে রইল।
তিনজন একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে আবারও মেহেরুমার দিকে তাকালো। নুরুল সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমার দূরদর্শী চিন্তায় মুগ্ধ আমি মেহেরুমা। ইউ আর আ গ্রেট ইমেন। কি আশ্চর্য, এই দুর্দান্ত যুক্তিগুলো আমার মাথায় কেন এলো না মেহেরুমা? নন্দিতা মুখ টিপে হাসলো। মেহেরুমা খেপে উঠে বললেন, এই, তুমি আমার সাথে ফাজলামি করছো? নুরুল সাহেব সরল গলায় বললেন, হ্যাঁ করছি। তোমার কথাবার্তা ফাজলামো করার মতোই বলে মনে হচ্ছে। গ্রো আপ মেহেরুমা। মেহেরুমা জ্বলে উঠে বললেন, কেন, কি এমন বলেছি আমি? আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা থাকবে না। আমার ফোলা ফালা মেয়ে, সংসারে জুত ঝামেলা বুঝে কিছু? আমি এমন জায়গায় মেয়ে দিব যেখানে তার এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খেতে হবে না। তুমি ওদের মানা করে দাও তো। আমি আমার মেয়ে বিয়ে শাদী দেব না। নুরুল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। চশমা পরিষ্কার করতে করতে বিড়বিড় করে বললেন, নির্বোধ মহিলা। মেহেরুমা রাগান্বিত চোখে তাকালেন। বাবা মার ঝগড়ার প্রথম পর্যায়ে দেখে মৃদু হাসলো নম্রতা। নুরুল সাহেব শান্ত কণ্ঠে বললেন, আরফান নামক ছেলেটিকে আমি দেখেছি। দুর্দান্ত ছেলে, জেন্টলম্যান। অত্যাচার তো দূর, তোমার মেয়েকে মাথায় তুলে রাখবে। এরপরও যদি সেপটিসফিকেশন না আসে তাহলে তুমি নিজেই ওদের সাথে দেখা করো, কথা বলো। ওনারা আমাদের নিমন্ত্রণ দিয়েছেন। তাদের দেখে শুনে যদি মনে হয় সেখানে তোমার মেয়ের এতটুকু অযত্ন হবে তাহলে বিয়ে ক্যান্সেল। মেহেরুমা স্বামীর কথার পিঠে কিছু বলবে তার আগেই উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল নম্রতা। মায়ের গালে আলতো চুমু খেয়ে ভীষণ আদুরে কণ্ঠে বলল, আই লাভ ইউ আম্মু। তুমি পৃথিবীর সব থেকে ভালো আম্মু। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। নম্রতার এটুকু কথাতে চোখ দুটো ছলছল করে উঠল মেহেরুমার। বোনের দেখা দেখি ছুটে এলো নন্দিতা। মায়ের গলা জড়িয়ে ধরে চুমু খেলো সে। মেয়েদের হাতের উপর হাত রেখে রুদ্ধ কণ্ঠে বললেন মেহেরুমা। আমি আমার মেয়েদের বিয়ে শাদী দেব না। নম্রতা হাসলো। নন্দিতা তীব্র প্রতিবাদ করে বলল, আমি বিয়ে না করলে আমার হবু বর তো চিরকুমার থেকে যাবে না। বিয়ে তো আমাকে করতেই হবে আম্মু। আমি তো আমার বরকে কষ্ট দিতে পারি না, তাই না? নন্দিতার কথায় হেসে ফেললেন নুরুল সাহেব। মেহেরুমা তীক্ষ্ণ চোখে তাকালেন। রাগান্বিত কণ্ঠে বললেন, এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। সারাদিন বিয়ে বিয়ে করবে না। বাবার থেকে এসব বেলহাজ কথা শিখেছে দুজনে। খবরদার আমার মেয়েদেরকে এমন বেলহাজ কথা বলতে শেখাবে না নুহুর বাবা। নুরুল সাহেব হাসলেন। হাত বাড়িয়ে মেয়েদের কাছে ডেকে বললেন, বন্ধুদের সাথে যে কথাগুলো অনায়াসে বলা যায় সেই কথাগুলো বাবা মাকে কেন বলা যাবে না মেহেরুমা? বাবা মা সন্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এই কথাটা তো শুধু মুখে মুখে আওড়ালে হবে না, কিছু কিছু ক্ষেত্রে জাস্ট বিহেভ লাইক আ ফ্রেন্ড। আমার মেয়েরা আমার কাছে উন্মুক্ত। লজ্জা ধরে রেখে চুপ থাকতে শেখালে তো ওদের সমস্যা, দুর্বলতা প্রশ্নগুলো আমার পর্যন্ত পৌঁছাবে না। ওদের বলতে দাও, লাভিং ডটার্স, ইউ ক্যান সে এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট। খাবার টেবিলে থমথমে নিস্তব্ধতা। জাহানারার মুখশ্রী গম্ভীর। খাবার টেবিলের ছোটখাটো কাজগুলোতে প্রকাশ পাচ্ছে তেজ। নীরা শুকনো মুখে ভাতের গামলাটা হাতে নিতে একরকম ছিনিয়ে নিলেন জাহানারা। আনিসুল সাহেবের পাতে ভাত বেড়ে দিয়ে বাকি কাজটুকু করলেন নিজ হাতে। অন্ত ব্যাপারটা নিঃশব্দে খেয়াল করলো। নীরা মৃদু কণ্ঠে বলল, আপনিও বসে পড়েন মা, খাবারগুলো আমি এগিয়ে দিচ্ছি। জাহানারা ক্ষোভ নিয়ে তাকালেন কিন্তু কিছু বললেন না। সন্ধ্যা থেকে নীরাকে এর চোখে লাগার মতো এড়িয়ে চলছেন তিনি। কোনো কথাই বলছেন না, কোনো কাজে হাত লাগাতেও দিচ্ছেন না। নীরা মিনমিন করে আবারও একই কথা বলতেই ধমকে উঠলেন জাহানারা। কেন তুমি এগিয়ে দেবে কেন? যাতে বাপের বাড়ি গিয়ে বলতে পারো শ্বশুর বাড়িতে শাশুড়ি তোমায় খাটিয়ে মেরেছে, তোমার জীবন নাশ নাশ করে দিয়েছে। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু বিরক্ত হয়ে বলল, এভাবে কথা বলছো কেন আব্বা? অন্তুর কথায় যেন জ্বলে উঠলেন জাহানারা। সন্ধ্যায় নীরার কথাগুলো কানে না এলেও ইরার কথাগুলো কান এড়ায়নি তার। সেই ক্ষোভ আর রাগ নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ও খুব খারাপ ভাবে বলে ফেলেছি, তোর বের পা ধরে মাপ চাইতে হবে এবার। অন্তু আহত কণ্ঠে বলল। আম্মা, জাহানারা বেগম টলটলে চোখে তাকালেন। আম্মা? কিসের আম্মা? আম্মা মানিস আমারে তুই? বিয়ের 2 দিনের মাথায় বউয়ের আঁচল ধরতে শিখে গিয়েছিস। তোর বউ পেটের রানী, তোর বউ পটের রানী। তার জন্য এই বয়সে এসে জোয়ান ছেলের সামনে চড় খেতে পেরেছি, আর সামান্য পাপ ধরতে পারবো না? তোর বউকে তো
সমাজেই চলতে হবে এখন। কত লায়ক হয়ে গিয়েছিস তুই। আজ স্বামীর হাতে চড় খেয়েছি, কাল ছেলের হাতে চড় খাবো। সমস্যা কই? নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্তু হতাশ কণ্ঠে বলল, ছোট্ট একটা কথা ধরে কোথা থেকে কোথায় চলে যাচ্ছ আম্মা? আমারে আম্মা ডাকবি না, আমি কারো আম্মা নই। তোর বউকে নাকি গাধার মতো খাটিয়ে মারি আমি। বিরাট অপরাধ হয়েছে আমার। আজ থেকে তার কোনো কাজ করার প্রয়োজন নেই। স্বামী ছেলের ঘাড়ে বসে খাচ্ছি। জন্ম মূর্খ মানুষ। বউকে কথা কথা অপদস্থ করি। ছেলে খেপে গিয়ে 2-4টা চড় মারতেই পারে। মাফ করে দে। কাল থেকে সব কাজ আমি করব। কাজ করে দুমুঠো ভাত জুটলে খাবো, নয়তো নয়। ভাতের শেষ লোকমাটা গলা দিয়ে নামলো না অন্তু। মায়ের মুখের দিকে আহত দৃষ্টিতে চেয়ে রইল। আনিসুল সাহেব ধমকে উঠে বললেন, দুমুঠো জুটলে খাবে মানে কি? তোমার ছেলের পয়সা খাও তুমি? এই বাড়ি তোমার ছেলের? এত লায়েক? নীরার নতশ্রী শুকনো মুখটাতে খেলে গেল অচেনা এক উদ্বেগ। ইরা সেই অবস্থায় যে গুছিয়ে আসা সংসারটাকে আবারও নরক করে দিয়ে গেল, তা কি করে সামলাবে নীরা? বোনের ভালো করতে গিয়ে কি ভয়ানক সর্বনাশটাই না পড়ে গেল মেয়েটা। ঘড়িতে কয়টা বাজে জানা নেই নীরার। বারান্দায় আর জ্যোৎস্নাদের মেলা। ঝিরি ঝিরি বাতাসে মৃদুবন্ধ ঠান্ডা ভাব। বারান্দার এক কোনায় টুলের উপর বসে আছে নীরা। উদাসী দৃষ্টিতে চেয়ে আছে তারা ভর্তি আকাশে। শাড়ির আঁচলটা গড়িয়ে আছে মেঝেতে। হাত খোপা করা চুলগুলো আজ উন্মুক্ত। গালের উপর শুষ্ক জলের ধারা। বেশ কিছুক্ষণ অনুভূতি শূন্যভাবে বসে থেকে 2 হাতে মুখ ঢাকলো নীরা। বুক বেয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। নিজের জীবনটাকে আরো একবার বোঝা বলে বোধ হলো তার। বেঁচে থাকাটাই বড়ই নিষ্প্রয়োজন, অযথা বলে মনে হতে লাগলো। প্রিয়দের জীবনে নিজের জন্য বিন্দুমাত্র মিষ্টতা খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে পড়লো, ঠিক তখনই অন্য কারো উপস্থিতি টের পেল নীরা। মুখ থেকে 2 হাত সরাতেই বারান্দার দরজায় অন্তুকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। নীরাকে অবাক করে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো অন্তু। মেঝেতে হাঁটু গেড়ে নীরার মুখোমুখি বসলো। নীরার হাত দুটো আলতো করে নিজের হাতে তুলে নিয়ে চোখে চোখ রাখলো। নীরা বিস্মিত স্তম্ভিত চোখ দুটো থেকে গড়িয়ে পড়লো 2 ফোঁটার টসটসে জল। অন্তু দীর্ঘশ্বাস ফেললো। নীরার ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো তার হাতে। নরম কণ্ঠে বলল, আম্মা এত রেগে আছেন কেন? কি হয়েছিল সন্ধ্যায়? স্তম্ভিত নীরা জবাব দিতে পারল না। স্থির চেয়ে রইল অন্তুর চোখে মুখে। পুরো ব্যাপারটা নীরার কাছে অবিশ্বাস্য স্বপ্ন বলে বোধ হচ্ছে। অন্তু একটা হাত নীরার গালের উপর রাখলো। নিশ্চয়ই কিছু ঘটেছিল, না বললে জানবো কি করে? ইরার সাথে কিছু হয়েছে? এবারও জবাব দিল না নীরা। তার শরীর কাঁপছে। এই স্বপ্নটা সত্যি যদি স্বপ্ন হয়, সেই ভয়ে শরীর কাঁপিয়ে কান্না পাচ্ছে। অন্তু আগের মতোই নরম স্বরে ডাকলো। নীরু। অন্তুরের ছোট্ট ডাকে ডুকরে কেঁদে উঠল নীরা। চেয়ার ছেড়ে মেঝেতে বসে ভয়ে ভয়ে মাথা রাখলো অন্তুর বুকে। অন্তু বাধা দিল না। মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। এই এত বছর পর নিজের খোলস ভেঙে বেরিয়ে এলো নীরা। অন্তুর একটু আদর, একটু প্রশ্রয় পেয়ে বুকের সব কষ্টগুলো প্রথমবারের মতো প্রকাশ করলো সে। রুদ্ধ কণ্ঠে বলল, আমার আর সহ্য হচ্ছে না। এই সংসার, এই জীবন আর ভালো লাগছে না। যতই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, ততই সমস্যায় জড়িয়ে পড়ছি। নিজেকে এত উটকো কেন লাগছে আমার? কারো জীবনে বিন্দু মাত্র মিষ্টতা নেই আমার জন্য। সারাদিন চাতক পাখির মতো অপেক্ষা করি, কখন অন্ত ফিরবে, কখন আমার সাথে একটু হেসে কথা বলবে। কিন্তু কিন্তু অন্তু তো কখনো আমার কাছে ফিরে না। আমি এই অন্তুকে প্রচন্ড ভয় পাই। তার দিকে তাকাতে ভয় পাই, তাকে ছুতে ভয় পাই। এটুকু বলেই থামলো নীরা। ক্লান্ত কণ্ঠে বলল, আমি ক্লান্ত অন্তু। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একটুও না। অন্তু দীর্ঘশ্বাস ফেললো। নীরার চুলে আলতো হাত বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, সরি। প্রেমিক হিসেবে সরি, হাজবেন্ড হিসেবে সরি, বন্ধু হিসেবে আই এম এক্সট্রিমলি সরি দোস্ত। নীরা মাথা তুলে তাকালো। চোখ ভর্তি বিস্ময় নিয়ে ফ্যাল চোখে চেয়ে রইল। অন্তু নীরার আঁচলটা ঠিক করে দিতে দিতে বলল, কি হয়েছিল সন্ধ্যায়? নীরাকে স্থির তাকিয়ে থাকতে দেখে চোখের ইশারায় বলল অন্তু। বহুদিন বাদে অন্তুর চোখ দুটো যেন চিরপরিচিত হয়ে উঠল নীরার চোখে। ইরা আসার পর একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো যতটা সম্ভব সংক্ষিপ্ত করে বলে ফেলল নীরা। অন্তুর কপালে মৃদু কুঞ্চন দেখা দিল। বেশ কিছুক্ষণ নীরব থেকে কিছু একটা ভাবলো। নীরাকে ভীত চোখে তাকিয়ে থাকতে দেখে হাসার চেষ্টা করলো অন্তু। মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। নীরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে, আমি আমাকে সামনে নেব। আম্মা উপরে শক্ত হলেও ভেতরে খুব নরম। ইরার অভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আমার কষ্ট পেয়েছেন। আমাকে আমি প্রচন্ড ভালোবাসি নীরা। অতটা ভালো এখনো কাউকে বেশি উঠতে পারিনি। এটুকু বলেই থামলো অন্তু।
মুখ কাচুমাচু করে অন্যদিকে তাকালো, তারপর ফট করে বলে ফেললো। তাই বলে বউকে যে খুব কম ভালোবাসি তেমনটাও নয়। কথা শেষ করে বারান্দা থেকে ভিতরে ঘরে গেল অন্তু। নীরা স্তব্ধ চোখে দেখল নতুন অন্তুর নতুন সূর্যোদয়। পার্পেল রঙের গাউন গায়ে স্থির বসে আছে ছোঁয়া। কাজের মেয়েটি চুল বাঁধছে। স্মৃতিহক তীক্ষ্ণ চোখে লিপস্টিক পর্যবেক্ষণ করছেন। পার্পেল রঙের জামার সাথে লাল খয়েরি নাকি পার্পেল রঙের লিপস্টিক লাগানো যেতে পারে তাই নিয়ে মারাত্মক দোটানায় পড়েছেন। ছোঁয়া মনে মনে নিজেকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উত্তেজিত হওয়ার বদলে ক্রমে ঝিম ধরে আসছে মন। 1 সপ্তাহ পরে বিয়ের তারিখ ঠিক করেছেন বাবা মা। সাইম ব্যস্ত মানুষ, অত ছুটি সে পাবে না। তাছাড়া বিয়ের পর হানিমুন বলেও একটা ব্যাপার আছে। সাইমের পছন্দ অনুযায়ী দুর্দান্ত কিছু হানিমুন সুইটসও ঠিক করে ফেলেছেন বড় খালামুনি আর স্মৃতিহক। ছোঁয়াকেও পছন্দের কথা জিজ্ঞেস করেছিল সাইম, কিন্তু সিদ্ধান্ত না নিতে নিতে অনভ্যস্ত ছোঁয়া তার পছন্দের কথা জানাতে পারেনি। কোনো পছন্দের জায়গা সে ভেবেই পায়নি। অবশেষে সবটা মায়ের উপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থেকেছে সে। আজ আবারও সাইমের সাথে দেখা হবে ছোঁয়ার। এর আগেও বার দুয়েক দেখা হয়েছিল তাদের। সাইম সুদর্শন, ওয়েল মেনটেন্ড ছেলে। ভার্সিটি প্রফেসর হওয়ায় কথাবার্তায় সবসময় প্রফেসর প্রফেসর ভাব। তাদের যেদিন প্রথম দেখা হলো সেদিন সাইমের প্রথম প্রশ্ন ছিল, টাইম টেবিল সম্পর্কে এক্সাক্ট ধারণা কি আপনার? ছোঁয়া কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল এমন প্রশ্নে। কেউ যে হবু বউয়ের সাথে দেখা করতে এসে এমন উদ্ভট প্রশ্ন করতে পারে তা যেন ধারণাতেই ছিল না ছোঁয়ার। ছোঁয়াকে চুপচাপ বসে থাকতে দেখে মৃদু হেসে কফি কাপে চুমুক দিয়েছিল সাইম। গম্ভীর কণ্ঠে বলেছিল, আপনার বড় খালামানে বলেছিলেন আপনি নাকি প্রচুর বড় মেয়ে। বড় খালামানের কথাটা সম্পূর্ণ সত্য বলে মনে হচ্ছে না। তারপরে সময়টুকু দক্ষ শিক্ষকের মতো টাইম ট্রাভেল সম্পর্কে বুঝিয়েছে সাইম। ছোঁয়া বুঝেছে। রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে আপাদমস্ত ক্লাস শেষ করে ফিরে আসার মতো অনুভূতি হয়েছে ছোঁয়ার। অথচ সে ভেবেছিল ডেট নামক বিষয়টা ভীষণ উত্তেজনাপূর্ণ হয়। স্মৃতিহক রুম থেকে বেরিয়ে যেতেই ফোন হাতে নিল ছোঁয়া। নম্রতা নীরাকে ফোনে না পেয়ে নাদিমকে ফোন লাগালো। 3 বারের মাথায় ফোন উঠালো নাদিম। প্রচন্ড বিরক্ত হয়ে বিসমিল্লাতে 2-3টা বিশ্রী গালি উপহার দিয়ে বসলো সে। ছোঁয়া সেসব তোয়াক্কা না করে বলল, তুই কখনো ডেটে গিয়েছিস? ছোঁয়ার প্রশ্নে যেন আকাশ থেকে পড়লো নাদিম। কয়েক সেকেন্ড চোখ বড় বড় করে চেয়ে থেকে ধমকে উঠে বলল, কেন ডেট ফেটে গেল তোরে কইতে হবে না কেন? বাই এনি চান্স তুই কি ডেটের ক্লাসিফিকেশন শোনার লাগে ফোন দিছিস আমারে? শোন ছোয়াইয়া, তুই হলি ইংলিশ বলদের ডেটে কোনো ক্লাসিফিকেশন নাই। এদের একমাত্র ডেটই হলো গলা মিলিয়ে হাম্বা হাম্বা করা। তুই তোর অস্ট্রেলিয়ান গরুকে নিয়ে হাম্বা হাম্বা শুরু করে দে। হাম্বা হাম্বা করতে করতে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেল। তোর এই হাম্বা হাম্বা প্রতিযোগিতার জন্য পুরস্কারের ব্যবস্থা করব আমি। পুরস্কারের নাম হবে হাম্বা রেটিং। পুরস্কারের নাম সুন্দর না? বেলা 9টা। রমনায় নিজস্ব অফিসে বসে আছেন নুরুল সাহেব। টেবিলের উপর ধোয়া ওঠা চায়ের কাপ আর খুলে রাখা অমীমাংসিত ফাইল। নাকের ডগায় চশমা রেখে ফাইলের প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন তিনি। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলো বেয়ারা। ছড়ানো ছিটানো ফাইলগুলো গুছিয়ে নিতে নিতে বিনীত কণ্ঠে বলল, আপনার সাথে একজন দেখা করতে আইছে স্যার। নুরুল সাহেব ভ্রু কুচকালেন। চশমার উপর দিয়ে কুটিল চোখে তাকালেন। বিরক্ত কণ্ঠে বললেন, এত সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? নাম কি? বেয়ারা পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিয়ে বলল, অ্যাপয়েন্টমেন্ট বোধহয় ছিল না স্যার। এই কার্ডটা আপনাকে দিতে বলেছে। ভেতরে আসতে বলবো স্যার? নুরুল সাহেব কার্ডটা নিলেন। গোয়েন্দাদের মতো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন। উল্টে পাল্টে দেখে নিয়ে মৃদু মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বেয়ারার দিকে তাকালেন। আঙ্গুলের জগা দিয়ে চশমাটা ঠিক করে নিয়ে বললেন, আসতে বলো। বেয়ারা নির্দেশ পেয়ে মাথা হেলিয়ে বেরিয়ে গেল। কয়েক মিনিট পরই দরজার মৃদু শব্দ হলো। কেউ একজন ভরাট অথচ বিনয়ী কণ্ঠে অনুমতি চাইল। মে আই কাম ইন স্যার? নুরুল সাহেব তাকালেন। কয়েক সেকেন্ড দরজার দিকে চেয়ে থেকে মাথা নাড়লেন। ঠোঁট নেড়ে বললেন, বসুন। আরফান ভেতরে এসে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। আরফানের কার্ডটা এখনো নুরুল সাহেবের হাতে। নুরুল সাহেব কার্ডটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন, ডক্টর আরফান আলম, লেকচারার অফ ঢাকা মেডিকেল কলেজ, রাইট? জি স্যার। স্যার স্যার বলছেন কেন? আমি কি আপনার কলেজের প্রফেসর? নুরুল সাহেবের প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলো আরফান। হাসার চেষ্টা করে বলে, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট, অভিজ্ঞ একজন মানুষ। স্যার টাকাটাই বোধহয় যথাযথ। আপনি কোনো কেসের কাজে এসেছেন না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।